আমরা ভ্যালেন্স বন্ড থিওরিতে দেখেছিলাম দুটো পারমাণবিক কক্ষকের অভিলেপনের ফলে সমযোজী বন্ধন গঠিত হয়। আজকে দেখব কিভাবে পারমাণবিক কক্ষকগুলো মিলিত হয়ে আণবিক কক্ষকের সৃষ্টি হয় এবং এই সম্পর্কিত যে তত্ত্ব তাকে বলা হয় আণবিক কক্ষক তত্ত্ব বা মলিকিউলার অরবিটাল থিওরি, সংক্ষেপে এমও থিওরি। এই তত্ত্বের মূল বিষয়গুলি হলো, দেখো, একাধিক পরমাণু পরস্পর যুক্ত হয়ে অণু গঠন করলে পারমাণবিক কক্ষকের অস্তিত্ব লোপ পেয়ে নতুন ধরনের ইলেকট্রনীয় কক্ষকের সৃষ্টি হয়, যাকে বলা হয় আণবিক কক্ষক। এবং পারমাণবিক কক্ষকগুলোর রৈখিক সমন্বয়ের ফলে আণবিক কক্ষক গঠিত হয়। পারমাণবিক কক্ষকের রৈখিক সমন্বয় অর্থাৎ লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস। একে সংক্ষেপে বলা হয় LCAO, লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস। যেমন হাইড্রোজেন অণু, এই H2 অণুটা দুটো হাইড্রোজেন পরমাণুর সমন্বয়ে গঠিত। ধরা যাক সেই হাইড্রোজেন পরমাণু দুটো হচ্ছে HA এবং HB। প্রত্যেকটা হাইড্রোজেন পরমাণুর 1s কক্ষকে একটা করে ইলেকট্রন আছে। এবার ধরা যাক HA পরমাণুর পারমাণবিক কক্ষকের তরঙ্গ অপেক্ষক বা ওয়েভ ফাংশন psi a এবং HB পরমাণুর পারমাণবিক কক্ষকের তরঙ্গ অপেক্ষক বা ওয়েভ ফাংশন psi b। এবার দেখো, পারমাণবিক কক্ষকের রৈখিক সমন্বয় বা লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস এটা দুভাবে ঘটতে পারে। একটা সমষ্টিগত সমন্বয় আর একটা হচ্ছে পার্থক্যগত সমন্বয়। অর্থাৎ এই যে তরঙ্গ অপেক্ষক দুটো রয়েছে psi a এবং psi b, এদের অ্যাডিশনের মাধ্যমে বা যোগের মাধ্যমে একটা আণবিক কক্ষক গঠিত হয়। তাকে বলা হয় বন্ডিং মলিকিউলার অরবিটাল বা অনুবন্ধী আণবিক কক্ষক। এখানে যে স্মল b এটা মানে হচ্ছে বন্ডিং। এবং এই দুটো পারমাণবিক কক্ষকের তরঙ্গ অপেক্ষকের যোগের মাধ্যমে আমরা যে আণবিক কক্ষকটা পেলাম সেটা হচ্ছে বন্ডিং মলিকিউলার অরবিটাল। এবং এই দুটো তরঙ্গ অপেক্ষকের বিয়োগের মাধ্যমে যে মলিকিউলার অরবিটালটা পাওয়া যায় তাকে বলা হয় psi a বা অ্যান্টি বন্ডিং মলিকিউলার অরবিটাল। এখানে a মানে হচ্ছে অ্যান্টি বন্ডিং, ABN। তাহলে দুটো পারমাণবিক কক্ষক মিলিত হয়ে দুটো আণবিক কক্ষক পাওয়া গেছে। একটা হচ্ছে বন্ডিং মলিকিউলার অরবিটাল আর একটা হচ্ছে অ্যান্টি বন্ডিং মলিকিউলার অরবিটাল। নেক্সট পয়েন্ট দেখো, সমশক্তি বিশিষ্ট বা প্রায় সমশক্তি বিশিষ্ট পারমাণবিক কক্ষকগুলোর মিলনের ফলে আণবিক কক্ষকের সৃষ্টি হয়। অর্থাৎ একটা 1s কক্ষকের সাথে আর একটা 1s কক্ষক মিলিত হতে পারে, কিন্তু একটা 1s কক্ষকের সাথে 2s কক্ষক মিলিত হতে পারে না। নেক্সট পয়েন্ট দেখো, আণবিক কক্ষক কোনো পরমাণুর অধিকারে না থেকে সমগ্র অণুর সঙ্গে সম্বন্ধযুক্ত হয়। অর্থাৎ যখন দুটো পরমাণুর পারমাণবিক কক্ষক মিলিত হয়ে আণবিক কক্ষক গঠিত হয় তখন সেই আণবিক কক্ষক ওই পরমাণুগুলোর অধিকারে না থেকে সমগ্র অণুটার সঙ্গে সম্বন্ধযুক্ত হয়। নেক্সট পয়েন্ট দেখো, n সংখ্যক পারমাণবিক কক্ষকের মিলনে সর্বদা n সংখ্যক আণবিক কক্ষক গঠিত হয়। একটু আগে আমরা আলোচনা করেছি যে psi a আর psi b এই দুটো হচ্ছে দুটো পারমাণবিক কক্ষকের তরঙ্গ অপেক্ষক। এদের অ্যাডিশনের ফলে psi b বা বন্ডিং মলিকিউলার অরবিটাল পাচ্ছি, BMO, বন্ডিং মলিকিউলার অরবিটাল। আর এই দুটো তরঙ্গ অপেক্ষকের বিয়োগ বা সাবট্রাকশনের মাধ্যমে psi a বা অ্যান্টি বন্ডিং মলিকিউলার অরবিটাল পাচ্ছি। যেমন দেখো, এটা একটা 1s অ্যাটমিক অরবিটাল, এটা আরেকটা 1s অ্যাটমিক অরবিটাল। এই দুটো 1s অ্যাটমিক অরবিটাল সমষ্টিগত সমন্বয় বা অ্যাডিশনের ফলে আমরা বন্ডিং মলিকিউলার অরবিটাল পাবো। এটা হচ্ছে psi b, বন্ডিং মলিকিউলার অরবিটাল।
এবং এই দুটো 1s অ্যাটমিক অরবিটালে পার্থক্যগত সমন্বয়ের ফলে অর্থাৎ সাবট্রাকশনের মাধ্যমে অ্যান্টিবন্ডিং মলিকিউলার অরবিটাল পাওয়া যাবে। এটা হচ্ছে সাইড এ, অ্যান্টিবন্ডিং মলিকিউলার অরবিটাল। এটা হচ্ছে নোডাল প্লেন বা নিষ্পন্দ তল। তাহলে এখানে দেখা যাচ্ছে যে দুটো পারমাণবিক কক্ষকের মিলনে দুটো আণবিক কক্ষক গঠিত হচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে বন্ডিং মলিকিউলার অরবিটাল বা অনুবন্ধী আণবিক কক্ষক এবং আরেকটা হচ্ছে অ্যান্টিবন্ডিং মলিকিউলার অরবিটাল বা অননুবন্ধী আণবিক কক্ষক। এবার এই আণবিক কক্ষকগুলোকে যদি এনার্জি লেভেল ডায়াগ্রামের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়, এটা হচ্ছে শক্তিমাত্রা বৃদ্ধির অভিমুখ। এই দুটো হচ্ছে পারমাণবিক কক্ষক, অ্যাটমিক অরবিটাল। এটা হচ্ছে অ্যাটমিক অরবিটালগুলোর এনার্জি লেভেল। এটা সাই এ, এটা সাই বি। এবার এই দুটো পারমাণবিক কক্ষক থেকে দুটো আণবিক কক্ষক পাওয়া যাবে। যে বন্ডিং মলিকিউলার অরবিটালটা পাওয়া যাবে তার এনার্জি এই অ্যাটমিক অরবিটালের এনার্জির থেকে কম হয়। এটা হচ্ছে সাই বি অর্থাৎ বন্ডিং এমও ইকুয়ালস টু সাই এ প্লাস সাই বি, এটা ডিএম। এবং যে অ্যান্টিবন্ডিং মলিকিউলার অরবিটালটা পাওয়া যায় তার এনার্জি এই অ্যাটমিক অরবিটালগুলোর এনার্জির থেকে বেশি হয়। এটা হচ্ছে অ্যান্টিবন্ডিং মলিকিউলার অরবিটালের এনার্জি লেভেল। তাহলে এটা হচ্ছে সাই এ অ্যান্টিবন্ডিং এমও ইকুয়ালস টু সাই এ মাইনাস সাই বি, এটা হচ্ছে এবি এমও। তাহলে এখানে আমরা দুটো পারমাণবিক কক্ষক বা অ্যাটমিক অরবিটালের মিলনের ফলে দুটো আণবিক কক্ষক বা মলিকিউলার অরবিটাল পেলাম এবং তাদের এনার্জিটা এইভাবে রিপ্রেজেন্ট করা হলো। এখানে এই যে পারমাণবিক কক্ষকের এনার্জি এবং বন্ডিং মলিকিউলার অরবিটালের এনার্জি, এই ডিফারেন্সটাকে বলা হয় স্থায়ীকরণ শক্তি বা স্টেবিলাইজিং এনার্জি। এটা হচ্ছে স্টেবিলাইজিং এনার্জি। এবং অ্যান্টিবন্ডিং মলিকিউলার অরবিটালের এনার্জি আর অ্যাটমিক অরবিটালের এনার্জির ডিফারেন্সকে বলা হয় অস্থায়ীকরণ শক্তি বা ডিস্টেবিলাইজিং এনার্জি। তাহলে এই যে ডিফারেন্স, এটা হচ্ছে ডিস্টেবিলাইজিং এনার্জি। নেক্সট পয়েন্ট দেখো, আণবিক কক্ষকের আকৃতি পারমাণবিক কক্ষকের আকৃতির উপর নির্ভর করে। যেমন এখানে দুটো 1s অ্যাটমিক অরবিটাল মিলিত হয়ে দুটো মলিকিউলার অরবিটাল তৈরি হয়েছে এবং সেই যে আণবিক কক্ষকগুলো গঠিত হচ্ছে তার আকৃতি এই পারমাণবিক কক্ষকের আকৃতির উপর নির্ভর করে। তারপরের পয়েন্ট হচ্ছে আণবিক কক্ষকে ইলেকট্রন পূর্তি আফবাউ নীতি, পাউলির নীতির অনুসিদ্ধান্ত এবং হুন্ডের সূত্র মেনে চলে। আফবাউ নীতিতে কি বলা হয়েছে আমরা জানি যে কম শক্তি সম্পন্ন উপকক্ষে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তারপর ধীরে ধীরে উচ্চ শক্তি সম্পন্ন উপকক্ষে ইলেকট্রন প্রবেশ করবে। এবং পাউলির নীতির অনুসিদ্ধান্ত অনুযায়ী একটি কক্ষকে সর্বাধিক দুটি ইলেকট্রন থাকতে পারে আর সেই দুটো ইলেকট্রনের ঘূর্ণন বিপরীতমুখী হয়। এবং হুন্ডের সূত্রানুযায়ী সম শক্তি সম্পন্ন কক্ষকগুলো যতক্ষণ খালি অবস্থায় থাকবে ততক্ষণ তাতে ইলেকট্রন পূর্ণ হবে, এককভাবে ইলেকট্রন পূর্তি ঘটবে এবং তাদের ঘূর্ণন একই দিকে হবে। পারমাণবিক কক্ষকে যখন ইলেকট্রন পূর্তি ঘটে, এটা একটা পারমাণবিক কক্ষক, তাতে যখন ইলেকট্রন পূর্তি ঘটে তখন আমরা এভাবেই ইলেকট্রন পূর্ণ করি, অর্থাৎ আফবাউ নীতি, পাউলির নীতির অনুসিদ্ধান্ত, হুন্ডের সূত্র এগুলো মেনে ইলেকট্রন পূর্তি ঘটে। একইভাবে যখন আণবিক কক্ষক গঠিত হয়েছে এই নীতি এবং সূত্রগুলো মেনে ইলেকট্রন পূর্তি ঘটে। তাহলে সাই এ তে একটা ইলেকট্রন আছে এবং সাই বি তেও একটা ইলেকট্রন রয়েছে। এগুলো হচ্ছে একটা পারমাণবিক কক্ষক, এগুলোকে এরকম বক্সের মাধ্যমেও দেখানো যায়, আমি এভাবে দেখিয়েছি। এবার এই দুটো থেকে যখন আণবিক কক্ষক গঠিত হয়েছে, বন্ডিং এর মধ্যে তাহলে দুটো ইলেকট্রন থাকবে এবং দুটো ইলেকট্রনের ঘূর্ণন বিপরীতমুখী হবে এবং এই ক্ষেত্রে অ্যান্টি বন্ডিং এর মধ্যে কোনো ইলেকট্রন থাকবে না। আরেকটা কথা, বন্ডিং এর মধ্যে ইলেকট্রন থাকলে সংশ্লিষ্ট অণুটা স্থায়ী হয়
এবং অ্যান্টি বন্ডিং এমোতে ইলেকট্রন থাকলে সংশ্লিষ্ট অণুটা অস্থায়ী প্রকৃতির হয়। তাহলে এমো থিওরির মূল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। দেখলাম যে দুটো পারমাণবিক কক্ষক মিলিত হয়ে দুটো আণবিক কক্ষক গঠিত হয়। তার মধ্যে একটা হচ্ছে বন্ডিং মলিকুলার অরবিটাল আর একটা হচ্ছে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। এবার এই পারমাণবিক কক্ষক বা অ্যাটমিক অরবিটালগুলোকে এস পি ডি এভাবে রিপ্রেজেন্ট করা হয়। যেমন 1s 2s 2p এইভাবে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। এবার এখান থেকে যে আণবিক কক্ষগুলো গঠিত হয় তার মধ্যে বন্ডিং মলিকুলার অরবিটালগুলোকে সিগমা পাই এইভাবে রিপ্রেজেন্ট করা হয় এবং অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালগুলোকে সিগমা স্টার পাই স্টার এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। যেমন দেখো দুটো 1s অ্যাটমিক অরবিটালের মিলনের ফলে দুটো মলিকুলার অরবিটাল পাওয়া যাবে, একটা বন্ডিং আর একটা হচ্ছে অ্যান্টি বন্ডিং। এই বন্ডিং এমোকে সিগমা 1s এইভাবে লেখা হয় আর যে অ্যান্টি বন্ডিং এমোটা পাওয়া যায় তাকে সিগমা স্টার 1s এভাবে লেখা হয়। একইভাবে যখন দুটো 2s অ্যাটমিক অরবিটাল থেকে মলিকুলার অরবিটাল পাওয়া যায় তখন বন্ডিং এমোকে সিগমা 2s লেখা হয় এবং অ্যান্টি বন্ডিং এমোকে সিগমা স্টার 2s এভাবে লেখা হয়। এবার দেখো সিগমা এবং পাই আণবিক কক্ষক কখন গঠিত হয়? যখন পারমাণবিক কক্ষকের অক্ষ আন্তঃনিউক্লিয় অক্ষ বরাবর অবস্থিত থেকে সেই কক্ষক দুটোর অভিলেপন ঘটে, সেক্ষেত্রে সিগমা বা সিগমা স্টার আণবিক কক্ষক গঠিত হয়। সিগমা হচ্ছে বন্ডিং এমো আর সিগমা স্টার হচ্ছে অ্যান্টি বন্ডিং এমো। এবং পারমাণবিক কক্ষকের অক্ষ আন্তঃনিউক্লিয় অক্ষের সাথে লম্বভাবে অবস্থান করে যে অভিলেপন ঘটে সেক্ষেত্রে পাই বা পাই স্টার আণবিক কক্ষক গঠিত হয়। পাই বন্ডিং এর ক্ষেত্রে এবং পাই স্টার হচ্ছে অ্যান্টি বন্ডিং এমোর ক্ষেত্রে গঠিত হয়। এগুলো হচ্ছে দুটো 2s অ্যাটমিক অরবিটাল। এদের সমষ্টিগত সমন্বয় বা অ্যাডিশনের ফলে বন্ডিং মলিকুলার অরবিটাল গঠিত হয়। এটা হচ্ছে সিগমা 2s বন্ডিং এমো আর দুটো 2s অ্যাটমিক অরবিটালে পার্থক্যগত সমন্বয় বা সাবট্রাকশনের ফলে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল গঠিত হয়। এটা হচ্ছে নোডাল প্লেন বা নিষ্পন্দ তল আর এই যে মলিকুলার অরবিটালটা গঠিত হলো সেটা হচ্ছে সিগমা স্টার 2s অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। এবার দেখো মডার্ন কনভেনশন অনুযায়ী জেড অ্যাক্সিসকে আন্তঃনিউক্লিয় অ্যাক্সিস ধরা হয় আর আমরা জানি আন্তঃনিউক্লিয় অক্ষ বরাবর দুটো পারমাণবিক কক্ষকের ওভারল্যাপ ঘটলে সেক্ষেত্রে সিগমা এবং সিগমা স্টার আণবিক কক্ষক গঠিত হয়। তাহলে দুটো 2pz পারমাণবিক কক্ষকের ওভারল্যাপ ঘটলেও দুটো আণবিক কক্ষক গঠিত হবে, একটা হচ্ছে সিগমা 2pz আর একটা হচ্ছে সিগমা স্টার 2pz। এটা হচ্ছে 2pz অ্যাটমিক অরবিটাল, এটা আরেকটা 2pz অ্যাটমিক অরবিটাল। এদের সমষ্টিগত সমন্বয় বা অ্যাডিশনের ফলে বন্ডিং মলিকুলার অরবিটাল গঠিত হয়। এটা হচ্ছে সিগমা 2pz বন্ডিং এমো। এবং দুটো 2pz অ্যাটমিক অরবিটালের পার্থক্যগত সমন্বয়ের ফলে বা সাবট্রাকশনের ফলে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল গঠিত হয়। এটা হচ্ছে সিগমা স্টার 2pz অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। তাহলে এখানে আমরা দেখলাম যে সিগমা
এবং সিগমা স্টার আণবিক কক্ষক গঠিত হলো। এবার দেখব পাই আণবিক কক্ষক কিভাবে গঠিত হয়। আমরা জানি আন্তঃনিউক্লীয় অক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থিত হয়ে দুটো পারমাণবিক কক্ষকের পাশাপাশি ওভারল্যাপ ঘটলে পাই এবং পাই স্টার আণবিক কক্ষক গঠিত হয়। দেখো এটা হচ্ছে 2px অ্যাটমিক অরবিটাল বা পারমাণবিক কক্ষক, এটা আরেকটা 2px অ্যাটমিক অরবিটাল। এদের অ্যাডিশনের ফলে বা সমষ্টিগত সমন্বয়ের ফলে বন্ডিং মলিকুলার অরবিটাল গঠিত হয়। এটা হচ্ছে পাই 2px বন্ডিং M। আর দুটো 2px অ্যাটমিক অরবিটালের পার্থক্যগত সমন্বয় বা সাবট্রাকশনের ফলে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল গঠিত হয়। এটা নোডাল পেন। এটা হচ্ছে পাই স্টার 2px অ্যান্টি বন্ডিং M। তাহলে দুটো 2px অ্যাটমিক অরবিটালের অভিলেপনের ফলে পাই এবং পাই স্টার মলিকুলার অরবিটাল পাওয়া গেল। একইভাবে দুটো 2py অ্যাটমিক অরবিটালের অভিলেপনের ফলে পাই এবং পাই স্টার মলিকুলার অরবিটাল পাওয়া যায়। এই দুটো 2py অ্যাটমিক অরবিটাল এদের অ্যাডিশনের মাধ্যমে বন্ডিং মলিকুলার অরবিটাল পাওয়া যায়। এটা হচ্ছে পাই 2py বন্ডিং M। এবং দুটো 2py অ্যাটমিক অরবিটালে সাবট্রাকশন বা পার্থক্যগত সমন্বয়ের ফলে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল পাওয়া যায়। এটা নোডাল পেন আর এটা পেলাম পাই স্টার 2py অ্যান্টি বন্ডিং M। তাহলে আমরা দেখলাম কিভাবে সিগমা সিগমা স্টার পাই পাই স্টার মলিকুলার অরবিটালগুলো গঠিত হয়। এবার কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আলোচনা করব। দেখো একটু আগেই বলেছি সমশক্তি বিশিষ্ট বা প্রায় সমশক্তি বিশিষ্ট পারমাণবিক কক্ষকগুলোর মিলনের ফলে আণবিক কক্ষক গঠিত হয়। অর্থাৎ 1s কক্ষকের সাথে 1s কক্ষক মিলিত হতে পারে, কিন্তু 1s কক্ষকের সঙ্গে 2s কক্ষক মিলিত হতে পারে। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, দুটো পারমাণবিক কক্ষকের মিলনের ফলে যখন আণবিক কক্ষক গঠিত হয় তখন পারমাণবিক কক্ষকগুলোকে আন্তঃনিউক্লীয় অক্ষের সাপেক্ষে প্রতিসম হওয়া প্রয়োজন। যেমন দেখো এটা হচ্ছে আন্তঃনিউক্লীয় অক্ষ, এটা 2s অ্যাটমিক অরবিটাল। মডার্ন কনভেনশন অনুযায়ী আমরা জানি z অ্যাক্সিসকে আন্তঃনিউক্লীয় অ্যাক্সিস ধরা হয়। এটা হচ্ছে 2pz অ্যাটমিক অরবিটাল, এটা আন্তঃনিউক্লীয় অক্ষ। এখানে এই যে অভিলেপনটা হচ্ছে এখানেও প্লাস প্লাস সেম সিমেট্রি অভিলেপন, এখানেও প্লাস প্লাস সেম সিমেট্রি অভিলেপন, তাই এই অভিলেপনটা সম্ভব এবং 2s এর সঙ্গে 2pz অ্যাটমিক অরবিটাল মিলিত হওয়া সম্ভব। এটাও আন্তঃনিউক্লীয় অক্ষ, এটা 2s অ্যাটমিক অরবিটাল, এটা হচ্ছে 2px অ্যাটমিক অরবিটাল। 2px এবং 2py অ্যাটমিক অরবিটাল আন্তঃনিউক্লীয় অক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থান করে এবং এখানে এই যে সাইডওয়েজ ওভারল্যাপ, এই ওভারল্যাপের ফলে এখানে প্লাস প্লাস সেম সিমেট্রি, কিন্তু এখানে প্লাস মাইনাস ডিফারেন্ট সিমেট্রি। তার ফলে প্লাস প্লাস অভিলেপন প্লাস মাইনাস অভিলেপন দ্বারা বাতিল হয়ে যায়
এবং এই যে অভিলেপন, এই ধরনের অভিলেপন সম্ভব হয় না। এবার আমরা আণবিক কক্ষগুলোর শক্তির ক্রম নিয়ে আলোচনা করব। দেখো, এটা হচ্ছে আণবিক কক্ষকের এনার্জি লেভেল ডায়াগ্রাম। এটা এনার্জি বৃদ্ধির অভিমুখ। দুটো 1s অ্যাটমিক অরবিটাল, এগুলো হচ্ছে 1s অ্যাটমিক অরবিটাল। দুটো 1s অ্যাটমিক অরবিটালের মিলনের ফলে দুটো মলিকিউলার অরবিটাল পাওয়া যায়, একটা বন্ডিং এমো আর একটা অ্যান্টি বন্ডিং এমো। বন্ডিং এমোর এনার্জি অ্যাটমিক অরবিটালের এনার্জি থেকে কম হয়, এটা হচ্ছে সিগমা 1s। আর অ্যান্টি বন্ডিং এর এনার্জি অ্যাটমিক অরবিটালের এনার্জির তুলনায় বেশি হয়, এটা হচ্ছে সিগমা স্টার 1s। তাহলে এখানে সিগমা 1s এর এনার্জির তুলনায় সিগমা স্টার 1s এর এনার্জি বেশি হয়। এবার যখন কোন মৌলের ক্ষেত্রে 2s কক্ষক উপস্থিত থাকে, তখন দুটো 2s কক্ষকের মিলনের ফলে সিগমা 2s বন্ডিং এমো এবং সিগমা স্টার 2s অ্যান্টি বন্ডিং এমো গঠিত হয়। এবং এক্ষেত্রেও সিগমা 2s এর তুলনায় সিগমা স্টার 2s এর শক্তি বেশি হয়। এবং এই যে এনার্জি ডায়াগ্রামটা দেখানো হয়েছে, এখানে আমরা দেখে বুঝতে পারছি যে শক্তির ক্রমটা হচ্ছে এরকম, অর্থাৎ সিগমা 1s, তারপর সিগমা স্টার 1s, সিগমা 2s, সিগমা স্টার 2s। এবার যখন কোনো মৌলের ক্ষেত্রে 2p কক্ষক উপস্থিত থাকে, আমরা জানি যে 2p কক্ষকে 2px, 2py এবং 2pz তিনটে পারমাণবিক কক্ষক রয়েছে। এখানে 2pz, দুটো 2pz পারমাণবিক কক্ষকের অভিলেপনের ফলে সিগমা 2pz এবং সিগমা স্টার 2pz এই দুটো আণবিক কক্ষক গঠিত হয়। একটু আগেই আমরা সেগুলো আলোচনা করেছি। আর 2px আর 2py এরা আন্তঃনিউক্লীয় অক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থান করে, তাই এদের অভিলেপনের ফলে পাই এবং পাই স্টার আণবিক কক্ষক গঠিত হয়। যেমন পাই 2px, পাই 2py, পাই স্টার 2px, পাই স্টার 2py। এবং পাই 2px আর পাই 2py এর এনার্জি সেম হয়, একইভাবে পাই স্টার 2px আর পাই স্টার 2py এর এনার্জিও সেম হয়। এবারে এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, নাইট্রোজেন বা নাইট্রোজেনের থেকে কম পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলের ক্ষেত্রে 2s এবং 2p কক্ষকের শক্তিমাত্রার পার্থক্য কম হওয়ার জন্য এদের মধ্যে একটা বিকর্ষণজনিত মিথস্ক্রিয়া বা ইন্টারঅ্যাকশন ঘটে। সেই জন্য সিগমা 2pz এর এনার্জি পাই 2px এবং পাই 2py এর এনার্জির তুলনায় বেশি হয়। এবং নাইট্রোজেনের থেকে বেশি পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলের ক্ষেত্রে এই 2s আর 2p এদের এনার্জি ডিফারেন্স বেশি হওয়ার জন্য এই ইন্টারঅ্যাকশনটা ঘটে না, এবং সেক্ষেত্রে সিগমা 2pz এর এনার্জি পাই 2px আর পাই 2py এর এনার্জির তুলনায় কম হয়। তাহলে হোমোনিউক্লিয়ার দ্বিপরমাণু অণুগুলোর এমো ডায়াগ্রাম যখন করা হবে, তাদের যে আণবিক কক্ষগুলো গঠিত হয়, সেক্ষেত্রে যে এনার্জি অর্ডার সেটা কিরকম হয়। নাইট্রোজেন পর্যন্ত হোমোনিউক্লিয়ার দ্বিপরমাণু অণুর ক্ষেত্রে আণবিক কক্ষগুলোর শক্তির ক্রম হচ্ছে এটা: সিগমা 1s, সিগমা স্টার 1s, সিগমা 2s, সিগমা স্টার 2s, পাই 2px সমান পাই 2py, তারপর সিগমা 2pz, পাই স্টার 2px সমান পাই স্টার 2py, তারপর সিগমা স্টার 2pz। মানে এনার্জি আস্তে আস্তে এটা বৃদ্ধি পাচ্ছে। সিগমা 1s এর সবথেকে কম এনার্জি, আর এইভাবে বৃদ্ধি পেতে পেতে সিগমা স্টার 2pz এর সবথেকে বেশি এনার্জি, এবং এই এনার্জি অর্ডার মেনটেন করে এভাবে এমো ডায়াগ্রামটা দেখানো হয়। এবং নাইট্রোজেনের থেকে বেশি পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলের ক্ষেত্রে যে হোমোনিউক্লিয়ার দ্বিপরমাণু অণুগুলো গঠিত হয়, যেমন O2, F2, Ne2, এগুলোর ক্ষেত্রে শক্তি বৃদ্ধির ক্রমটা হচ্ছে সিগমা 1s, সিগমা স্টার 1s,
শক্তিটা পাই টু পি এক্স আর পাই টু পি ওয়াই এর তুলনায় কম হয়। তারপর পাই টু পি এক্স সমান পাই টু পি ওয়াই, কারণ আমরা একটু আগেই বলেছি যে পাই টু পি এক্স আর পাই টু পি ওয়াই এর এনার্জি সেম হয়, আর পাই স্টার টু পি এক্স এবং পাই স্টার টু পি ওয়াই এর এনার্জিও সেম হয়। তারপর হচ্ছে পাই স্টার টু পি এক্স সমান পাই স্টার টু পি ওয়াই, আর তারপর সিগমা স্টার টু পি জেড। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম যে সিগমা 1s এর এনার্জি সবথেকে কম আর সিগমা স্টার টু পি জেড এর এনার্জি সবথেকে বেশি, এবং এই এনার্জি অর্ডার মেইনটেইন করে এই সমস্ত হোমোনিউক্লিয়ার দ্বিপরমাণু অণুর ক্ষেত্রে এমও ডায়াগ্রাম দেখানো হয়। এবার আমরা বন্ড অর্ডার বা বন্ধন ক্রম নিয়ে আলোচনা করব। এতক্ষণ আমরা দেখলাম যে পারমাণবিক কক্ষগুলোর মিলনের ফলে আণবিক কক্ষ গঠিত হয় এবং সেগুলোকে এনার্জি লেভেল ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়। আমরা আজকে আলোচনা করেছি যে পারমাণবিক কক্ষকের মতো আণবিক কক্ষকেও ইলেকট্রন পূর্তি আফবাউ নীতি, পাউলির নীতির অনুসিদ্ধান্ত এবং হুন্ডের সূত্র মেনে হয়। তাহলে একটা এমও ডায়াগ্রামে যখন পারমাণবিক কক্ষকগুলোর মিলনের ফলে আণবিক কক্ষকগুলোকে রিপ্রেজেন্ট করা হয়, সেখানে যখন ইলেকট্রন পূর্তি ঘটে তারপর কিছু ইলেকট্রন বন্ডিং এমোতে থাকে এবং কিছু ইলেকট্রন অ্যান্টি বন্ডিং এমোতে থাকে, বা কোনো কোনো ক্ষেত্রে অ্যান্টি বন্ডিং এমোতে ইলেকট্রন নাও থাকতে পারে। এবার এই বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং এমোতে উপস্থিত ইলেকট্রনের সংখ্যা থেকে আমরা বন্ড অর্ডার ক্যালকুলেট করতে পারি। বন্ড অর্ডার ক্যালকুলেট করার ফর্মুলাটা হচ্ছে বন্ড অর্ডার ইকুয়ালস টু NB মাইনাস NA বাই 2। এখানে NB হচ্ছে নাম্বার অফ বন্ডিং ইলেকট্রনস আর NA হচ্ছে নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রনস। এবার দেখো, যখন NB গ্রেটার দ্যান NA তখন অণুটি স্থায়ী হয়, NB লেস দ্যান NA অণুটি অস্থায়ী হয়, এবং NB ইকুয়ালস টু NA হলেও অণুটি অস্থায়ী হয়। এবার বন্ড অর্ডারের সংখ্যা যদি 1, 2 বা 3 হয়, সেক্ষেত্রে অণুটিতে এক বন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন উপস্থিত থাকে, এবং বন্ড অর্ডারের সংখ্যা বৃদ্ধি পেলে বন্ধন দৈর্ঘ্যের মান হ্রাস পায় আর বন্ধন বিভাজন শক্তি বৃদ্ধি পায়। অর্থাৎ বন্ড অর্ডার যদি বৃদ্ধি পায় তাহলে বন্ড লেন্থ হ্রাস পায়, এবং বন্ড অর্ডার যদি বৃদ্ধি পায় তাহলে বন্ড ডিসোসিয়েশন এনার্জিও বৃদ্ধি পায়। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, যখন কোনো অণুতে সমস্ত ইলেকট্রন পেয়ার বা যুগ্ম অবস্থায় থাকে তখন অণুটা তিরস্চুম্বকীয় বা ডায়াম্যাগনেটিক প্রকৃতির হয়, এবং সেই অণুটাতে যদি কোনো একটি ইলেকট্রন অযুগ্ম অবস্থায় বা আনপেয়ার অবস্থায় থাকে, সেক্ষেত্রে সেই অণুটা প্যারাম্যাগনেটিক বা পরাচুম্বকীয় প্রকৃতির হয়। এবং বন্ড অর্ডারের সংখ্যা যদি ভগ্নাংশে মানটা বেরোয় তাহলে সেক্ষেত্রেও সেই সংশ্লিষ্ট অণুটা পরাচুম্বকীয় প্রকৃতির হয়। এবার কিছু হোমোনিউক্লিয়ার দ্বিপরমাণু অণুর ক্ষেত্রে এমও ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো H2 অণু, দুটো হাইড্রোজেন পরমাণুর সমন্বয়ে H2 অণু গঠিত হয়। এর ক্ষেত্রে এমও ডায়াগ্রামটা দেখাচ্ছি। এটা হচ্ছে এনার্জি বৃদ্ধির অভিমুখ, এটা হচ্ছে একটা হাইড্রোজেন পরমাণু 1s অ্যাটমিক অরবিটাল, এটা আরেকটা হাইড্রোজেন পরমাণু 1s অ্যাটমিক অরবিটাল। প্রত্যেকটা 1s অ্যাটমিক অরবিটালে একটা করে ইলেকট্রন থাকবে। এবার এখান থেকে দুটো মলিকিউলার অরবিটাল তৈরি হবে, একটা বন্ডিং এমো আর একটা অ্যান্টি বন্ডিং এমো। এটা হচ্ছে বন্ডিং এমো সিগমা 1s, আর এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং এমো সিগমা স্টার 1s মলিকিউলার অরবিটাল। এবার এখানে যখন ইলেকট্রন পূর্ণ হবে, সিগমা 1s এ দুটো ইলেকট্রন থাকবে এবং দুটো ইলেকট্রনের ক্ষেত্রে ঘূর্ণন বিপরীতমুখী হবে। এটা হচ্ছে H2 অণুর এমও ডায়াগ্রাম।
ইলেকট্রন বিন্যাস, এমো ডায়াগ্রাম থেকে আমরা ইলেকট্রন বিন্যাস লিখব। হাইড্রোজেন অণুর ক্ষেত্রে সিগমা 1s2, এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস, কারণ সিগমা 1s এ দুটো ইলেকট্রন আছে আর সিগমা স্টার 1s এ কোনো ইলেকট্রন নেই। বন্ড অর্ডার ক্যালকুলেট করব। বন্ড অর্ডার ইকুয়ালস টু নাম্বার অফ বন্ডিং ইলেকট্রনস মাইনাস নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রনস বাই 2। বন্ডিং ইলেকট্রন দুটো, অ্যান্টি বন্ডিং এ কোনো ইলেকট্রন নেই, 0 বাই 2 সমান হচ্ছে 1। তাহলে H2 অণুর ক্ষেত্রে বন্ড অর্ডার 1, অর্থাৎ দুটো হাইড্রোজেন পরমাণুর মধ্যে এক বন্ধন রয়েছে। এবং এই অণুটার ক্ষেত্রে কিন্তু যে এমোগুলো গঠিত হয়েছে সেখানে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, অর্থাৎ এই অণুটা ডায়াম্যাগনেটিক বা তিরস্চুম্বকীয় প্রকৃতি। এবার দেখো H2 প্লাস ক্ষেত্রে এমো ডায়াগ্রাম। এখানে দেখো একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা H প্লাস, এটা হাইড্রোজেনের 1s অ্যাটমিক অরবিটাল, এটা H প্লাসের 1s অ্যাটমিক অরবিটাল। হাইড্রোজেনের ক্ষেত্রে 1s এ একটা ইলেকট্রন রয়েছে, H প্লাসের ক্ষেত্রে কিন্তু কোনো ইলেকট্রন নেই। এবার এখান থেকে সিগমা 1s বন্ডিং এমো গঠিত হচ্ছে এবং সিগমা স্টার 1s অ্যান্টি বন্ডিং এমো গঠিত হয় এবং সিগমা 1s এর একটাই ইলেকট্রন থাকবে। তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা হবে সিগমা 1s 1। বন্ড অর্ডার ইকুয়ালস টু 1 মাইনাস 0 বাই 2 ইকুয়ালস টু হাফ। এবং এখানে আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, তাই H2 প্লাস এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক প্রকৃতি বা পরাচুম্বকীয় প্রকৃতি। নেক্সট দেখব H2 মাইনাস এর ক্ষেত্রে এমো ডায়াগ্রাম। এক্ষেত্রে একটা হচ্ছে H মাইনাস, H মাইনাস এর 1s অ্যাটমিক অরবিটাল, এখানে দুটো ইলেকট্রন থাকবে, একটা হাইড্রোজেনের 1s ইলেকট্রন থাকে আর যেহেতু H মাইনাস সেজন্য আরেকটা ইলেকট্রন আসবে, তাই 1s এ দুটো ইলেকট্রন, আর একটা হাইড্রোজেনের 1s অ্যাটমিক অরবিটাল, এক্ষেত্রে একটা ইলেকট্রন থাকবে। এখান থেকে সিগমা 1s বন্ডিং এমো এবং সিগমা স্টার 1s অ্যান্টি বন্ডিং এমো গঠিত হবে। তাহলে সিগমা 1s এ দুটো ইলেকট্রন থাকবে এবং আরেকটা ইলেকট্রন সিগমা স্টার 1s এ থাকবে। তাহলে H2 মাইনাস এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস সিগমা 1s 2 সিগমা স্টার 1s 1, এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। বন্ড অর্ডার ইকুয়ালস টু বন্ডিং এ দুটো ইলেকট্রন, অ্যান্টি বন্ডিং এ একটা ইলেকট্রন বাই 2 সমান হাফ। এবং এক্ষেত্রেও আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, তাই H2 মাইনাস হচ্ছে প্যারাম্যাগনেটিক প্রকৃতি। তাহলে আমরা H2 প্লাস এবং H2 মাইনাস এর ক্ষেত্রে এমো ডায়াগ্রাম দেখলাম, সেখান থেকে ইলেকট্রন বিন্যাস লিখলাম, বন্ড অর্ডার ক্যালকুলেট করলাম এবং ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক সেগুলো দেখলাম। He2 অণুর ক্ষেত্রে দেখো এটা হচ্ছে হিলিয়ামের 1s অ্যাটমিক অরবিটাল, এটা আরেকটা হিলিয়ামের 1s অ্যাটমিক অরবিটাল, সেখান থেকে মলিকিউলার অরবিটাল তৈরি হবে। এটা হচ্ছে সিগমা 1s, এটা হচ্ছে সিগমা স্টার 1s। হিলিয়ামের 1s অ্যাটমিক অরবিটালে দুটো ইলেকট্রন আছে, এখানেও দুটো ইলেকট্রন আছে। এবারে সিগমা 1s এও দুটো ইলেকট্রন থাকবে, সিগমা স্টার 1s এও দুটো ইলেকট্রন থাকবে। তাহলে এর ক্ষেত্রে বন্ড অর্ডার ইকুয়ালস টু নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন দুটো, অ্যান্টি বন্ডিং এও দুটো ইলেকট্রন বাই 2 ইকুয়ালস টু 0। এখানে দেখছি He2 অণুর ক্ষেত্রে বন্ড অর্ডার 0, অর্থাৎ He2 অণু বাস্তবে কোনো অস্তিত্ব নেই এবং হিলিয়াম এক পরমাণু অণু হিসেবে অবস্থান করে। এবার দেখব He2 প্লাস এর ক্ষেত্রে এনার্জি ডায়াগ্রাম।
হচ্ছে হিলিয়ামের 1s অ্যাটমিক অরবিটাল, আর এটা হচ্ছে হিলিয়াম প্লাসের 1s অ্যাটমিক অরবিটাল। এখান থেকে তৈরি হচ্ছে সিগমা 1s এবং সিগমা স্টার 1s, এগুলো হচ্ছে মলিকিউলার অরবিটাল। হিলিয়ামের 1s অ্যাটমিক অরবিটালে দুটো ইলেকট্রন আছে, হিলিয়াম প্লাস মানে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে এখানে একটা ইলেকট্রন থাকবে। সিগমা 1s এ দুটো ইলেকট্রন থাকবে এবং আরেকটা ইলেকট্রন সিগমা স্টার 1s এ থাকবে। তাহলে এক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা হবে সিগমা 1s 2 সিগমা স্টার 1s 1 এবং বন্ড অর্ডার ইকুয়ালস টু 2 - 1/2 ইকুয়ালস টু হাফ। এবং এর ক্ষেত্রে আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। তাহলে He2 অণু গঠিত হওয়া সম্ভব না হলেও He2+ গঠিত হওয়া সম্ভব। এবার আমরা N2 অণুর ক্ষেত্রে এমও ডায়াগ্রাম আলোচনা করব। একটু আগে আমরা আলোচনা করেছি যে N2 অণুর ক্ষেত্রে যে আণবিক কক্ষগুলো গঠিত হয় তাদের শক্তির ক্রম কি রকম হয়, এখানে সেগুলোই দেখানো হয়েছে। 1s অ্যাটমিক অরবিটালগুলো থেকে যে মলিকিউলার অরবিটাল গঠিত হয় সেগুলো হচ্ছে সিগমা 1s আর সিগমা স্টার 1s। 2s অ্যাটমিক অরবিটাল থেকে সিগমা 2s সিগমা স্টার 2s মলিকিউলার অরবিটাল গঠিত হচ্ছে এবং 2p অ্যাটমিক অরবিটাল থেকে পাই 2px পাই 2py সিগমা 2pz মলিকিউলার অরবিটাল গঠিত হয়। এবং N2 অণুর ক্ষেত্রে পাই 2px পাই 2py এর এনার্জি সিগমা 2pz এর থেকে কম হয়, আর পাই 2px আর পাই 2py এর এনার্জি লেভেল সেম হয়। এটা হচ্ছে পাই 2px, এটা পাই 2py, এটা হচ্ছে সিগমা 2pz, এটা হচ্ছে পাই স্টার 2px পাই স্টার 2py। একইভাবে পাই স্টার 2px আর পাই স্টার 2py এর এনার্জিও সেম, আর এটা হচ্ছে সিগমা স্টার 2pz। এটা হচ্ছে N2 অণুর ক্ষেত্রে আণবিক কক্ষকে এনার্জিগুলো দেখানো হয়েছে। এবার দেখো আমরা ইলেকট্রন ভর্তি করব। নাইট্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p3। তাহলে প্রত্যেকটা নাইট্রোজেন পরমাণুর ক্ষেত্রে 1s এ দুটো ইলেকট্রন থাকবে, 2s এ দুটো ইলেকট্রন থাকবে, 2p তে তিনটে ইলেকট্রন, এখানেও তিনটে ইলেকট্রন থাকবে। এবার যখন N2 অণুটা গঠিত হচ্ছে, এটা হচ্ছে N2 অণুর ক্ষেত্রে এমও, তখন সিগমা 1s এ দুটো ইলেকট্রন, সিগমা স্টার 1s এ দুটো ইলেকট্রন, সিগমা 2s এ দুটো ইলেকট্রন, সিগমা স্টার 2s এ দুটো ইলেকট্রন। এবার পাই 2px এ একটা ইলেকট্রন, পাই 2py তে একটা ইলেকট্রন, আবার পাই 2px এ একটা ইলেকট্রন, পাই 2py তে একটা ইলেকট্রন। কারণ এই যে ইলেকট্রন ভর্তিটা ঘটছে এগুলো গুন্ডের সূত্র, পাউলি নীতি অনুসিদ্ধান্ত এবং আফবাউ নীতি মেনে চলে, সেজন্য আমরা এইভাবে ইলেকট্রন পূর্ণ করছি। এখানে চারটি ইলেকট্রন ভর্তি হয়েছে, আরো যে দুটো ইলেকট্রন সেটা সিগমা 2pz এ ভর্তি হবে। এইভাবে পাই 2px পাই 2py আগে ভর্তি হলো, তারপর সিগমা 2pz এ ইলেকট্রন পূর্ণ হলো। এবার দেখো এর ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাস লিখব। ইলেকট্রন বিন্যাসটা এখানটা লিখছি, সিগমা 1s এ দুটো ইলেকট্রন আছে, তাহলে সিগমা 1s 2, সিগমা স্টার 1s এ দুটো ইলেকট্রন, তাহলে সিগমা স্টার 1s 2। এইভাবে আমরা ইলেকট্রন বিন্যাস লিখব, সিগমা 2s 2 সিগমা স্টার 2s 2, তারপরে পাই 2px 2 পাই 2py 2 আর সিগমা 2pz 2। এটা হচ্ছে N2 অণুর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস। এবার এই ধরনের ইলেকট্রন বিন্যাসে সিগমা 1s আর সিগমা স্টার 1s এর জায়গায় কে কে লেখা হয়। তাহলে এই ইলেকট্রন বিন্যাসটাকে এভাবেও লেখা হয়, কে কে
sigma 2s2, sigma star 2s2, pi 2px2, pi 2py2, sigma 2pz2। এর ক্ষেত্রে বন্ড অর্ডার দেখো, বন্ড অর্ডার ক্যালকুলেট করার সময় নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন মাইনাস নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বাই 2 এইভাবে ক্যালকুলেট করা হয়। তবে এক্ষেত্রে সিগমা 1s আর সিগমা স্টার 1s এর ইলেকট্রনগুলোকে সাধারণত ক্যালকুলেশনের ক্ষেত্রে বিবেচনা করা হয় না। যদি এই ইলেকট্রনগুলোকে কাউন্ট করা হয় তাহলেও একই ভ্যালু পাওয়া যাবে। আমরা এখানে সিগমা 2s থেকে বন্ডিং আর অ্যান্টি বন্ডিং এর ইলেকট্রনগুলো ক্যালকুলেশনে দেখাচ্ছি। দেখো সিগমা 2s, পাই 2px, পাই 2py, সিগমা 2pz এগুলো হচ্ছে বন্ডিং ইলেকট্রন। তাহলে এখানে টোটাল 2 আর এখানে 6টা, টোটাল 8টা ইলেকট্রন। নাম্বার অফ বন্ডিং ইলেকট্রনস হচ্ছে 8 মাইনাস অ্যান্টি বন্ডিং এ সিগমা স্টার 2s এ দুটো ইলেকট্রন আছে আর এখানে তো ফাঁকা, তাহলে নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রনস 2/2 সমান 6/2 ইকুয়ালস টু 3। তাহলে N2 অণুর ক্ষেত্রে বন্ড অর্ডার 3, দুটো নাইট্রোজেন পরমাণুর মধ্যে ত্রিবন্ধন উপস্থিত থাকে। এবং এর ক্ষেত্রে দেখো কোনো ইলেকট্রন আনপেয়ার্ড অবস্থায় নেই, সেজন্য এই N2 অণুটা হচ্ছে ডায়াম্যাগনেটিক বা তিরস্চুম্বকীয় প্রকৃতি। তাহলে আমরা দেখলাম নাইট্রোজেন অণুর ক্ষেত্রে এমও ডায়াগ্রাম, সেখান থেকে ইলেকট্রন বিন্যাস, বন্ড অর্ডার ক্যালকুলেশন এবং ডায়াম্যাগনেটিক প্রকৃতি হয়। আমরা O2 অণু অক্সিজেন অণুর ক্ষেত্রে এমও ডায়াগ্রাম আলোচনা করব। একইভাবে আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে যেরকম করেছি এখানেও আমরা ইলেকট্রন ভর্তি করব আণবিক কক্ষগুলোতে। এখানে শুধু একটাই পার্থক্য, সেটা হচ্ছে N2 এর ক্ষেত্রে সিগমা 2pz এর এনার্জি লেভেল পাই 2px, পাই 2py এর তুলনায় বেশি ছিল, আর অক্সিজেনের ক্ষেত্রে সিগমা 2pz এর এনার্জি পাই 2px আর পাই 2py এর তুলনায় কম। এবার দেখো অক্সিজেনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p4, অর্থাৎ 1s এ দুটো ইলেকট্রন, 2s অ্যাটমিক অরবিটালে দুটো ইলেকট্রন এবং 2p তে 4টে ইলেকট্রন, এখানেও 4টে ইলেকট্রন, 1 2 3 4। এবার দুটো 1s অ্যাটমিক অরবিটাল থেকে সিগমা 1s, সিগমা স্টার 1s তৈরি হয়েছে। সিগমা 1s এ ইলেকট্রন দুটো থাকবে, সিগমা স্টার 1s এও দুটো, সিগমা 2s এ দুটো ইলেকট্রন, সিগমা স্টার 2s এ দুটো ইলেকট্রন। এবার দেখো সিগমা 2pz এ দুটো ইলেকট্রন থাকবে, তারপর পাই 2px এ একটা, পাই 2py এ একটা, আবার পাই 2px এ একটা ইলেকট্রন ভর্তি হবে, পাই 2py তে একটা ইলেকট্রন ভর্তি হবে, অর্থাৎ এখানে 4টে ইলেকট্রন ভর্তি হবে। তাহলে আরো যে দুটো ইলেকট্রন, সেই দুটো ইলেকট্রন পাই স্টার 2px এবং পাই স্টার 2py তে ভর্তি হবে। এইভাবে অক্সিজেন অণুর ক্ষেত্রে আণবিক কক্ষগুলোতে ইলেকট্রন পূর্তি ঘটবে এবং সেগুলো আফবাউ নীতি, হুন্ডের সূত্র, পাউলি নীতির অনুসিদ্ধান্ত মেনে। এবার এর ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাস লিখব। এবার দেখো এখানেও সিগমা 1s এ দুটো, সিগমা স্টার 1s এ দুটো ইলেকট্রন আছে, তার মানে সিগমা 1s2 আর সিগমা স্টার 1s2 এটাকে কে কে দিয়ে রিপ্রেজেন্ট করা হয় একটু আগেই আমরা বলেছি। তাহলে ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে কে কে, তারপর সিগমা 2s2, সিগমা স্টার 2s2, সিগমা 2pz2, পাই 2px2, পাই 2py2, পাই স্টার 2px1, পাই স্টার 2py1। এটা হচ্ছে O2 অণুর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস। আর এখানে কে কে বলতে সিগমা 1s2 এবং সিগমা স্টার 1s2 বোঝানো হচ্ছে। এর ক্ষেত্রে এবার আমরা বন্ড অর্ডার ক্যালকুলেট করব। দেখো বন্ড অর্ডার ইকুয়ালস টু নাম্বার অফ বন্ডিং ইলেকট্রনস মাইনাস নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রনস বাই 2। এখানেও আমরা 1s 1s স্টারকে ক্যালকুলেশনে ধরছি না, 2s থেকে ধরব। তাহলে বন্ডিং ইলেকট্রন কটা রয়েছে, এখানে দুটো, এখানে দুটো, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 8টা বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন সিগমা স্টার 2s, এখানে দুটো, এখানে দুটো, মানে 4টে। তাহলে 8
মাইনাস 4/2 ইকুয়ালস টু 4/2 ইকুয়ালস টু 2। তাহলে বন্ড অর্ডার ইকুয়ালস টু 2, দুটো অক্সিজেন পরমাণুর মধ্যে দ্বিবন্ধন রয়েছে। এবং এখানে দেখো আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, অর্থাৎ অক্সিজেন অণু প্যারাম্যাগনেটিক প্রকৃতির। এবার আমরা O2 মাইনাস এর ক্ষেত্রে হেমোডায়াগ্রামটা দেখব। এখানে দেখো একটা অক্সিজেনের অ্যাটমিক অরবিটাল আর একটা O মাইনাসের অ্যাটমিক অরবিটাল। তাহলে এক্ষেত্রে অক্সিজেনের ক্ষেত্রে 1s এর দুটো, 2s এর দুটো, 2p তে 4টে ইলেকট্রন থাকবে। আর O মাইনাসের ক্ষেত্রে 1s এর দুটো, 2s এর দুটো, 2p তে 5টা ইলেকট্রন থাকবে। এবার MO এর ক্ষেত্রে সিগমা 1s এর যেরকম দুটো রয়েছে, সিগমা স্টার 1s এর দুটো, এইভাবে ভর্তি হবে। এখানে যে এক্সট্রা ইলেকট্রন সেটা পাই স্টার 2px এ আসবে। তাহলে এটা হচ্ছে O2 মাইনাসের ক্ষেত্রে এনার্জি লেভেল ডায়াগ্রাম। এটা হচ্ছে O2 মাইনাসের হেমোডায়াগ্রাম। এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা কি রকম হবে? k k সিগমা 2s2, সিগমা স্টার 2s2, সিগমা 2pz2, পাই 2px2, পাই 2py2, পাই স্টার 2px2, পাই স্টার 2py1। এবার দেখো বন্ড অর্ডার ইকুয়ালস টু বন্ডিং ইলেকট্রন 2 4 6 8 মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন 2 3 4 5। তাহলে এটা হচ্ছে 5। তাহলে এখান থেকে 3/2। তাহলে বন্ড অর্ডার ইকুয়ালস টু 1.5। এবং এখানেও আনপেয়ার্ড ইলেকট্রন আছে, অর্থাৎ O2 মাইনাস প্যারাম্যাগনেটিক। এইভাবে বিভিন্ন অণু বা আয়নের ক্ষেত্রে হেমোডায়াগ্রাম রিপ্রেজেন্ট করে সেটার ইলেকট্রন বিন্যাস লেখা যায়, বন্ড অর্ডার ক্যালকুলেট করা যায় এবং সেই অণু বা আয়নটা প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক সেটা জানা যায়।